হুডিওয়ালা অজ্ঞাত সেজন উঠেই আখির উপর আবার আক্রমণ করতে আসলো হাতে থাকা ছুরি দিয়ে। ছুরিঘাত করার আগে আখি তার হাত ধরে একটা মোচড় দিল, যাতে ব্যথায় কুকড়ে উঠে ছুরিটা ছেড়ে দিল সে। আখি তাকে বেশ জোরালো কয়েকটা ঘুষিয়ার লাথি দিল। অজ্ঞাতজন আখির গায়ে একটাও আঁচড় দিয়ে উঠতে সক্ষম হলো না, বরং আখির সাথে পেরে না উঠে মুখ থুবড়ে মাটিতে পড়ল। এবার হাতের পাশে লাঠি পেয়ে আবার আখির ওপর আক্রমণ করতে গেলে আখি লাঠিটাও ধরে নেয়। তারপর সেই লাঠি কেড়ে নিয়ে তার পিঠ বরাবর প্রহার করলে আবারও মুখ থুবড়ে পড়ে গেল সে। আখি এগিয়ে গিয়েই তার মাথা মাটির সাথে চেপে ধরে অপর হাতে তার এক হাত পিছন দিক দিয়ে মুড়ে ধরে এবার কর্কশ গলায় বলল, কে তুই? আমার সাথে কেন লাগতে এসেছিস? লাগতে আসবি ভালো কথা, ক্ষমতা দেখে তো আসবি, শুধু শুধু মার খেলি। এবার বল, কে তুই? আমাকে কেন মারতে এসেছিস? কিছুই বলল না সেজন। অজ্ঞাত ব্যক্তির হুডিটা অনেক আগেই মাথা থেকে সরে গেছে, চুল খোপা করা, যাতে কাঠি লাগানো। আখি এবার তার চুল বেশ জোরে মুঠো করে ধরল। বল, কে তুই? নইলে এখনই সব চুল ছিঁড়ে ফেলবো, এত মারবো যে নিজেকে ভুলে যাবি। বল, কে তুই? কে? বল। বলবি না তো ঠিক আছে, এখনই তোর মুখোশ খুলে দেখছি তুই কোন ক্ষেতের মূলা। আখি তাকে নিজের দিকে ফিরিয়ে এবার তার মুখোশ খোলার চেষ্টা করলে সে তাকে ধাক্কা দিয়ে উঠে পালাতে শুরু করে। আখিও বেশ গতিতে তাকে ধাওয়া করল। আখির সাথে দৌড়ে পেরে ওঠারও ক্ষমতা সেজন কুলিয়ে উঠতে পারছে না। আখি তার অনেক পাশে এসে তাকে ধরার জন্য হাত বাড়ালে তার খোপাতে তার হাত যায়। এক টান দিলে তার খোপার কাটা সহিত কিছু চুল আখির হাতে চলে আসে, কিন্তু সেজন অন্ধকারে কোথাও মিলিয়ে যায় প্রাণ বাঁচিয়ে। আজ হৃদিকা আসলো ডাক্তারের কাছে, একাই এসেছে। নিজের শরীরের এমন পরিস্থিতি সম্পর্কে সে আদৃশকে জানাতে চায় না। বর্তমানে কিছু বড় ভয় হয় তার আদৃশকে হারিয়ে ফেলার। যে আদৃশ তার প্রাণের প্রিয়া আখির ওপর হৃদিকাকে নিয়ে এলো সামান্য বাচ্চার দোহাই দিয়ে, তাকে নিয়ে কিভাবে কোনো সুযোগ নেবে হৃদিকা? আদৃশ আজ দুদিন হলো একটা কাজে শহরের বাইরে গেছে, সে সুযোগে ডাক্তারের কাছে চলে আসলো হৃদিকা। ডাক্তার তাকে চেক আপ করে কিছু টেস্ট করানোর জন্য দিলেন। সে টেস্টগুলো করে বসে রইল রিপোর্টের জন্য। এবার তার রিপোর্ট দেখে বেশ চিন্তিত হলেন ডাক্তার। ডাক্তারের দুরাশাগ্রস্ত চেহারা দেখে অস্থিরতা আরও বেড়ে গেল হৃদিকার। জিজ্ঞেস করলো ডাক্তারকে, কি হয়েছে ডাক্তার? কি সমস্যা দেখলেন আমার? দেখুন মিসেস হৃদিকা রহমান, আপনার কোনো রোগ হয়নি, বরং আপনার শরীরে এক ধরনের ভাইরাস পাওয়া গেছে। হোয়াট? ভাইরাস? কিন্তু আমার শরীরে ভাইরাসের উৎপত্তি কিভাবে হলো? সেটা উৎপত্তি হয়নি, বরং সেটা আপনার শরীর অবধি পৌঁছানো হয়েছে। এই ভাইরাসের বিষয়ে আমি এখন তেমন কিছু বলতে পারবো না, কারণ ভাইরাসটা নতুন ধরনের একটা ভাইরাস। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা মনুষ্য সৃষ্টি, যা কোনো মাধ্যম ব্যতীত আপনার শরীরে প্রবেশ করেনি। উক্ত ভাইরাস আপনার শরীরের কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এখন আমার কি করণীয় আছে ডাক্তার? কি হবে আমার? আরে ঘাবড়াবেন না, ভাইরাসটা এখন আপনার শরীরে অল্প পরিমাণে আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি সেগুলো সেবন করুন, আর আপনার ব্যবহার্য সকল পুরাতন পণ্য বদলে ফেলুন। সেগুলো থেকেও সমস্যা হতে পারে। আমাকে ভাইরাসটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। এটা সম্পর্কে ভালোভাবে জানার পরই আপনাকে যথেষ্ট কোনো তথ্য আমি দিতে পারবো। আখি কাঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। কাঠিটা কোথাও যেন দেখেছে আখি, খুব খেয়াল করে, হয়তো তখন দেখেনি, নয়তো আখির স্মৃতি খুবই প্রখর, মনে করে নিত মুহূর্তেই। তবুও মস্তিষ্কে প্রচুর জোর দিয়ে ভাবছে তাকে সে অজ্ঞাত জন পর্যন্ত পৌঁছাতে হবে। তাকে যে বড্ড প্রয়োজন আখির। কিন্তু হঠাৎ খেয়াল করলো দেরি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য, তাই ওটা রেখে দিল একটা ড্রয়ারে। তারপর কাবাড থেকে পরার জন্য কাপড় বের করবে, তখনই কাবাডের একটা থাকের উপর চোখ গেল,
নীল রঙের র্যাপিং পেপারে আবৃত বাক্স। মনে পড়ল ওটা আখির জন্মদিনে আদ্রিত দিয়েছিল। আখি সেটা সেই যে রেখেছিল, এখনো খোলার কথা মনে নেই। এবার বাক্সটা হাতে নিয়ে খুলে নিল। ভিতর থেকে বেরিয়ে এলো কালো রঙের একটা কাতান শাড়ি। অদ্ভুত সুন্দর তার কাজ। এক কালার শাড়িটা সোনালি রঙের পায়ের, আঁচলের দিকে হালকা কাজ। কালো শাড়ি বলতেই আখির ভালো লাগার একটা বড় অংশ। উপহারটা দেখে বেশ খুশি হলো আখি। বাক্সে একটা চিরকুটও পেল সে। চিরকুটটা উঠিয়ে পড়তে লাগলো সেটা। মিস প্যারা, তোমাকে কালো শাড়িতে বেশ মানায়। কালো রঙের শাড়ি যেন তোমার জন্যই বানানো হয়। আসলেই সৌভাগ্যবান হবে সে শাড়ি যা চড়বে তোমার গায়ে। সৌন্দর্য তোমার বাড়িয়ে দিবে বহুগুণ। এতটা গুছিয়ে কথা বলতে জানি না, জানো তো খুব ভালো করেই তুমি। চেষ্টা করলাম শুধুমাত্র, সাথে চাহিদা অল্প। একদিন গায়ে জড়িয়ে নিও এই সৌন্দর্য। হয়তো আকাশের চাঁদটা হার মানবে সেদিন তোমার রূপে। তোমার রূপের তেজে ঈর্ষান্বিত হয়ে হয়তো লুকাবে সে সেদিন মেঘাতলে। চোখা নাকওয়ালা। চিরকুটটা পরে আখি হেসে দিল। চোখা নাকওয়ালা ডাকটা আখি প্রায় ডাকতো আদ্রিতকে। যাতে বিরক্ত হতো আদ্রিত খুব, চেঁচিয়ে উঠত কখনো কখনো, আর আখি তাকে উত্তপ্ত করে মজা নিত। কখনো আদ্রিত আখির বা অন্য কোনো নারীর প্রশংসা করেনি। আজ তার মুখে নিজের জন্য প্রশংসা শুনে কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না। স্যার, আজ কয়েকদিন থেকে এত খোঁজ দিয়ে আমরা প্রমত্ত অঙ্গনা সম্পর্কে তেমন কোনো সন্ধান পেলাম না। এদিকে ঈশান আর রিয়াদের দুটো ফোনই আমরা পাবের পিছনে জঙ্গল থেকে পেলাম, কিন্তু দুজনের লাশ তো আলাদা দুই স্থানে ছিল। কিছুই তো বুঝে ওঠা যাচ্ছে না। ব্যাপারটা খুব সিম্পল। ঈশানের সাথে অবৈধ সম্পর্কে ছিল রিয়াদ। সে রাতে তারা একসাথে ছিল পাবে। সাথে প্রমত্ত অঙ্গনা ওদের উপর নজর রাখছিল তখন। সুযোগ বুঝে সে সেখানের একটা বন্ধ রুমে ঈশানাকে মেরে ফেলে রাখে। অতঃপর তার ফোন দিয়ে রিয়াদকে ঈশানা সেজে পাবের পিছনের দিকটা আনিয়ে নিয়ে তাকেও প্রাণে মারার প্রচেষ্টা করে। কিন্তু রিয়াদ হয়তো কোনোরূপ নিজেকে বাঁচাতে জঙ্গলের রাস্তা দিয়ে মেইন রোডে উঠতে গিয়েছিল। তখন নিজে থেকে বেখেয়ালে নয়তো প্রমত্ত অঙ্গনার ধাক্কায় গাড়ির নিচে এসে যায় রিয়াদ। আর তারপর তো প্রমত্ত অঙ্গনা হাসপাতালে এসেই তাকে মারতে সক্ষম হয়। কিন্তু স্যার, প্রমত্ত অঙ্গনা হাসপাতালে কিভাবে প্রবেশ করলো? কারণ হাসপাতালের সামনে সিসিটিভি দিয়ে তো ওকে প্রবেশ করতে দেখা যায়নি। ও হাসপাতালের সামনে দিয়ে প্রবেশ করেনি। এদিকে গেলে ধরা পড়ার সুযোগ বেশি ছিল হয়তো, তাই। খুব সম্ভবত হাসপাতালের পিছনের দিক দিয়ে কোনো রকম দেয়ালের দিকটায় চড়ে হাসপাতালে প্রবেশ করেছে। সে যেই হোক, খুব দক্ষ একজন। একে তো আমার সেলুট করতে মন চাইছে। এত নিখুঁত আর দক্ষতার সাথে হয়তো আজ অবধি কোনো অপরাধী পার পেয়ে যেতে পারেনি। তবে তাকে তো আমি ধরবই। কিন্তু তার আগে আমাদের নকল প্রমত্ত অঙ্গনা সম্পর্কে জানতে হবে। আর তাকে খুঁজে বের করতে হলে আমাদের 4 বছর আগের সেই দুটি খুন সম্পর্কে আবারও সন্ধান করতে হবে। আগা থেকে শুরু করলে গোড়ায় তাড়াতাড়ি পৌঁছাবো ইনশাল্লাহ। খুন দুটো যশোর জেলায় হয়েছিল। আজ সন্ধ্যায় আমি 2 জন কনস্টেবল নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হব। তুমি এদিকটার খেয়াল রেখো। আজ হাসপাতালে আদ্রিত আসেনি। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে আখির। কাজের ফাঁকে তো আদ্রিতের সাথে তার আড্ডা জমে থাকতো দিনভর। গম্ভীর সে লোকটা বেশি কথা বলতে না জানলেও আখির বকবকানি তো শুনতো সারাদিন। মাঝে মধ্যে আখির সাথে মগ্ন হতো তার অতি গম্ভীর কিছু আলাপচারিতায়। বেশ ভালোই লাগে আখির তা। আদ্রিতকে দেখলেই যেন মনে হয় সে আবারও সেই 6 বছর আগে ফিরে গেছে। তাই হুট করে আজ তার না আসা কেমন জানি এক খালি লাগা অনুভূতি জন্ম দিল আখির মনে। ফোন দেবে আদ্রিতকে। তখনই আদ্রিতের ফোন আসলো। আরে ডাক্তার সাহেব, কোথায় আপনি? আর বলো না, অল্প জ্বর আসাতে মা ঘরবন্দি করে রেখেছে আমায়। এমন বন্ধ অবস্থায় না আমি হার্ট অ্যাটাক করে মারা যাই। আরে কি যে বলেন! আপনি ভাগ্যবান যে আপনার পাশে আপনার মা বাবা আছেন, আপনাকে দেখাশোনা করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমার তো এমন অবস্থা,
যে ঘরে মরে পড়ে থাকলো, কর্মচারী দেখাশোনা ব্যতীত আহ্লাদ করে যে কেউ বকে টেনে নিবে এমন কেউ নেই। এভাবে বলো না আখি, দেখবে আশরাফ স্যার আর আহিল একদিন ঠিকই তোমায় মেনে নিবে। তুমি নিরাশ হও না প্লিজ। ভালো থাকুন, রাখি, কাজ আছে, নিজের খেয়াল রাখবেন কিন্তু। বাই, তুমিও নিজের খেয়াল রেখো। আহিল তখন আখির কেবিনে এসেছিল কিছু কাজে। আখির বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেল সে, যাতে এক মুহূর্তেই বুক হাহাকারে ভরে গেল তার বোনের জন্য। আখি ফোন রেখে দেখতে পেল আহিলকে। আরে ভাইয়া, তুই কোনো কাজে এসেছিস? ডাক্তার আখি, আমি আপনার সিনিয়র, স্যার বলে ডাকবেন আশা করি। বয়ে গেছে আমার তোকে স্যার ডাকতে, আমি তোকে ভাইয়া বলবো, কারণ তুই আমার ভাইয়া। আর তুই করেও বলবো, কি করবি করে নিস। আপনি কিন্তু বেয়াদবি করছেন ডাক্তার আখি। কি দেখেছিস তুই বেয়াদবির? সব কিছু আমিই করি, ওনারা কিছু করেন না। বাপ ছেলে বুড়ো বয়সে ঢং করতে শিখেছে। আমাকে সামনে থেকে জুনিয়র বলে অপদস্থ করবে, আর আমার জন্মদিনে লুকিয়ে আমার কেবিনে এসে গিফট রেখে যাবে। এই রে, এর কেবিনে গিফট রেখেছিলাম এ কিভাবে জানলো? আর বাবাও একই কাণ্ড করলেন। যতই বলুক না কেন, বাবা আখিকে কখনো পর করতে পারবেন না। কি ভাবছিস ভাইয়া? এটাই তো, আমি কিভাবে জানলাম? আরে ভাইয়া, আমি তো ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে তো নানি। আমার কেবিনের সামনে সিসিটিভি তো আর এমনি লাগানো হয়নি। বাপ ছেলে কিভাবে লুকিয়ে ধিমি পায়ে এসেছিল। হা হা হা। আখি খিলখিল করে হেসে উঠল। আহিলা দাঁড়ালো না সেখানে, জানে এখানে থাকলে ধরা পড়বে সে আখির কাছে। আখি যে তাকে হাসিয়ে এবং মানিয়ে ছাড়বে, তাই বেগতিক পায়ে চলে গেল। আখি এখনো হাসছে। শুনছো সুব্রতা, আজ আমাদের অ্যাকাউন্টে আখি 2 লক্ষ টাকা পাঠিয়েছে। বলল আগামীতে আরও পাঠাবে। আমি মানা করলো, মানলো না। বলল আমাদের কিছু লাগলে ওকে বলতে। মেয়েটা যখন থেকে জীবনে এসেছে আমাদের শুধু দিয়েই যাচ্ছে। মানুষ এতটা ভালো হয় কখনো তাকে না দেখলে বুঝতামই না। কোনো দিনও হয়তো তার ঋণ শোধ করার তৌফিক জুটিয়ে উঠতে পারবো না। ঋণ শোধ করার কথা বাদই দাও, এখন তো ওর সাথে কথাটাও বলে ওঠার পরিস্থিতি রয়ে যায় না। দম বন্ধ লাগে আমার আদিল। প্লিজ কোনো মতে এখান থেকে নিয়ে চলো। আর একটু অপেক্ষা করো, আমি সব কিছু ঠিক করে দিব। বর্তমানে এই টাকার কথা যাতে মা ব্যতীত আর কারো কানে না যায়। সন্ধ্যা নেমেছে মাত্র। আদ্রিস ঘরে প্রবেশ করলো। আজ 2 দিন পর ঘরে ফিরল সে। ঘরে প্রবেশ করতে কর্মচারী রহিমা একটা খাম এনে দিল আদ্রিসের হাতে। ছোট সাহেব, এটা একটা লোক এসে দিয়ে গেল, বলল আপনি ছাড়া কাউকে না দিতে। আদ্রিস খামটা হাতে নিলে রহিমা চলে গেল। খামটার ভিতর 2টো রিপোর্ট দেখতে পেল আদ্রিস। বুঝতে পারল হাসপাতাল থেকে আসছে। প্রথম রিপোর্টটা উন্মুক্ত করে পড়ার পর আদ্রিস বাকরুদ্ধ হয়ে গেল। হাত পা তার মুহূর্তেই কেমন কাঁপতে লাগলো। পলকেই যেন তার মাথায় আকাশটা ভেঙে পড়ল। না, এ কিভাবে হতে পারে? কিভাবে মেনে নিবে সে এত বড় সত্য? না, এ তো হতে পারে না। আদ্রিস অক্ষম হতে পারে না। বাবা হবার সক্ষমতা নেই কথাটা কি করেই কোনো পুরুষ সহজে মেনে নিতে পেরে যায়? বাবা হবার কারণ দেখিয়েই তো জীবনে হৃদিকাকে আনলো আদ্রিস। তবে সে আজ নিজেই অক্ষম, তাতে কি করে মন মানাবে? রিপোর্টটা কি মিথ্যে? কি করে হতে পারে তাও? ভালো করে মনে আছে, হৃদিকাকে বিয়ে করে নিয়ে আসার আগের দিন আখি আর আদ্রিস দুজনই একটা হাসপাতালে নিজেদের টেস্ট করাতে গিয়েছিল। আর্জেন্ট কাজের বাহানা দিয়ে রিপোর্ট আনার তারা আদ্রিস দেখায়নি সেদিন। হৃদিকাকে বিয়ে করার একটা সুযোগ যে তার চাইছিল, তাই আখির রিপোর্টের অপেক্ষা করেনি। তারপর তো আর সেই রিপোর্টগুলোর কথা মাথায় আনেনি আদ্রিস। কিন্তু আজ হঠাৎ হাসপাতাল থেকে রিপোর্টগুলো কে পাঠালো? তখনই আখির কল আসলো আদ্রিসের ফোনে। আদ্রিস ঝটপট ফোন উঠালো। আখি আদ্রিসকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, কি ব্যাপার উকিল সাহেব, নিশ্চয়ই সুখবর পেয়েছেন। খুশি হননি খবরটা পেয়ে? আপনার না বাবা ডাক শোনার খুব ইচ্ছে ছিল, তাই তো হৃদিকা নামক সুন্দরী রমণীকে ঘরে এনেছিলেন রাত কাটানোর জন্য, যাতে নিজেরও শরীরের নতুন চাহিদা পূরণ হয় আর বাবা ডাক শোনার শখটাও মিটে। যাক, শরীরের চাহিদা তো পূরণ করেই নিলেন, তবে বাবা ডাক শোনার চাহিদার এবার কি হবে বেবি? হা হা হা। আদ্রিস কিছুই বলছে না, পাথরের ন্যায় দাঁড়িয়ে শুনে যাচ্ছে আখির বলা তাচ্ছিল্য বাণী। আখি আবারও বলল, তুমি কি করে ভুলে গেলে আদ্রিস, আমি একজন ডাক্তার। সেদিন টেস্ট করানোর পর
অল্প সময়ে আমার কাছে রিপোর্ট চলে এসেছিল। তুমি তো ফালতু তারা দেখিয়ে চলে এসেছিলে। আমি যখন রিপোর্টে দেখলাম তুমি বাবা হতে পারবে না, তখন কতটা খারাপ লেগেছিল আমার তা শুধু আমি জানি। তবে খারাপ লাগাটা নিজের জন্য ছিল না, ছিল তো শুধু তোমার জন্য। ভেবেছিলাম আমি কথাটা কখনো তোমাকে জানাবো না, তোমাকে ভালোবেসে বুকে আগলে রেখে পার করব সারাটা জীবন। নাইবা শুনলাম কখনো মা ডাক, কিন্তু তোমার তো সে ভালোবাসার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল নতুন চাহিদার। যাক, পূরণ করলে তো। তোমাকে বেশি কিছু বলবো না। তোমার জন্য আমার তরফ থেকে রইল 5 বালতি সমবেদনা। হা হা। আর হ্যাঁ, তুমি কি 2টা রিপোর্টই দেখেছ? না দেখলে দেখে নাও, নিচে থাকা রিপোর্টটাও। আরশিয়া আঞ্জুম আখি ইজ পারফেক্ট ফর হ্যাভিং এ চাইল্ড। বর্তমানে তোমার চুপসে যাওয়া চেহারাটা দেখার ইচ্ছেটা চাপা দিয়ে রাখতে পারছি না। সত্যিই খুব মজা হতো চেহারাটা একবার দেখতে পেলে, কিন্তু কি করব বলো, তোমার মতো লম্পটের চেহারা দেখার রুচি আর আমার নেই। বাই বেবি, ভালো থেকো। কেমন? আখি ফোনটা রেখে দিয়ে প্রশান্তির একটা নিঃশ্বাস ছাড়ল। উজ্জ্বল হাসি মুখে টাঙিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলো। কতদিন পর আজ নিজের চেহারায় সত্য সুখের হাসি দেখে ভালোই লাগলো তার। খামের অন্য রিপোর্টটা খুলে পড়তেই আদৃশের চোখ বেয়ে গড়িয়ে পড়ল কিছু জল। আখি সত্যি মা হবার জন্য পুরোপুরি সক্ষম। আখি আদ্রিতকে দেখতে তার বাড়ি যাবে বলে মন মানিয়ে নিল। কতদিন হয় মির্জা হাউজে যায় না, যেখানে একসময় পড়েই থাকতো সারাদিন আদ্রিতের ধান্দায়। আজ আবার যাওয়ার জন্য প্রস্তুত হলো। আজ কেন জানি বড্ড ইচ্ছে করলো তার শাড়ি পরতে। গতকাল নিজে একটা শাড়ি কিনেছিল, দেখতেই ভালো লাগায়, তাই ওটাই পরে নিল। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে আসলো। চুড়ি পরে নিল কিছু। যাওয়ার পথে হঠাৎ একটা দোকানে সুব্রতা আর রিহানকে দেখতে পেলে গাড়ি থামাতে বলল আখি ড্রাইভারকে। তারপর গাড়ি থেকে নেমে ছুটে গেল দোকানের ভিতর। নিজের ঠিক সামনে হঠাৎ আখিকে দেখতে পেয়ে সুব্রতা আখিকে জড়িয়ে ধরল, কিছু না বলে। আখিও তাকে জড়িয়ে ধরল হাসি মুখে। অনেক দিন পর আপনজন বলতে কাউকে পেয়ে আখি অনেকটা আবেগপ্রবণ হয়ে উঠল। আহ্লাদে স্বরে বলল, অনেক মিস করি আপু আমি তোমায়। আমিও মিস করি আমার পাগলি বোনটাকে। এবার আখি সুব্রতাকে ছাড়িয়ে বেশ অভিমানী হয়ে বলল, তাই বুঝি? তবে ফোন করলে উঠাও না কেন? প্রথম তো কত কথা বলতে সারাদিন আমার সাথে, কিন্তু এ কদিন থেকে একদম ফোন করোই না। আর আমি ফোন করলে ধরো না, এমনটা কেন করছো? রাগ করেছো আমার উপর? আখির কথায় সুব্রতা বেশ হকচকিয়ে উঠল। আমতা আমতা করে বলল, আসলে এখন কাজে সময় পাই না। তাছাড়া রিহানকেও পড়াই, স্কুল যাবে তো সামনের বছর থেকে। আচ্ছা আমি চলি, রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আজ আদিল জরুরি কাজে আছে, তাই কিছু প্রয়োজনীয় জিনিস নিতে এসেছিলাম আমি। চলি, ভালো থেকো। এ কি আপু, চলে যাবে কেন? এতদিন পর আমার সাথে দেখা হলো, ভালো করে কথাও বলবে না? কাজ আছে আখি, অন্যদিন সময় করে ফোন করবো নে। চলি এবার। আপু কি হয়েছে বলো আমায়, এমন করছো কেন তুমি? কই কিছু হয়নি তো। আমি জানি আপু কিছু হয়েছে, বলো আমায়। আরে আখি, তুমি শুধু শুধুই অতিরিক্ত ভাবছো। কিছু হয়নি, চলি আমি। কথাগুলো বলতে বলতে হুটহাট পায়ে রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল সুব্রতা। ভালো করে রিহানকে আদরটাও করতে দিল না। সুব্রতার এমন আচরণে আখির বেশ খটকা লাগলো। সুব্রতা কেমন জানি আখিকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু কেন? আর একটু খেয়ে নে বাবা আমার। মা, আর খেলে আমি বমি করব। ওকে, করে নিস, মা আছি তো পরিষ্কার করার জন্য। তবুও খেয়ে নে বাবা আমার। দেখ না জ্বরে মুখটা কেমন শুকিয়ে গেছে দিনে দিনে। আন্টি ছাড়েন, শুধু শুধু ওকে জোর করছেন কেন? সুস্থ হলে এমনিতেই খেতে পারবে। হ্যাঁ, আর তার আগে আমার ছেলে শুকিয়ে ভূত হয়ে তোমার দলে চলে যাক।
আমার দল মানে? শেওড়া গাছের পেতনিদের দলে তো ভূতই থাকবে, বিড়বিড়িয়ে বললেন সাহেলা মির্জা। কথাটা আর কেউ না শুনল, আদ্রিত শুনে নিল। রিঙ্কি আবার জিজ্ঞেস করলো, কি যেন বললেন আন্টি? আরে রিঙ্কি, তুমি খাওয়াতে মন দাও তো, মা এমনি বলছিল। মায়ের দিকে আট চোখে তাকিয়ে বলল আদ্রিত। সাহেলা মির্জা মুস্কি হেসে গেলেন। তখনই কলিং বেলটা বেজে উঠলে কর্মচারী রুবাইয়াত দরজাটা খুলে দিল। দরজার সামনে আখিকে দেখতে পেল সবাই। আখিকে শাড়ি পরিহিত দেখে আদ্রিত যতটা মুগ্ধ হয়ে তখন দেখছিল, ততটাই অবাক হয়ে দেখছিল বাকি সবাই। আদ্রিতের মা তো এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেছেন। আদ্রিতের জন্য হাতে যে লোকমাটা মাখিয়ে নিয়েছিলেন সেটাও হাত থেকে পড়ে গেল। তাড়াহুড়া হাত ধুয়ে ছুটে গেলেন আখির কাছে, ঝাপটে ধরলেন তাকে, কান্না করে দিলেন পলকে। এত বছর পর আজ মনে পড়ল তোর এই মায়ের কথা। শায়লা মির্জার এমন ছোঁয়া আখির কোমল হৃদয়ে আঘাত করে গেল। আবেগী হয়ে জবাব দিল সেও। ভুলটার পরিমাণ এত ছিল যে কারো কাছ থেকে ক্ষমা পেয়ে উঠব ভাবতেও পারেনি। পাগল মেয়ে আমার, মা বাচ্চার সাথে রাগ করে থাকতে পারে নাকি? ঘরে আয়, আজ তোকে আর কোথাও যেতে দিব না। আখি ঘরে আসতে ইশিকা এসে আখিকে জড়িয়ে ধরল। কেমন আছিস? আমাকেও ভুলে গেছিলি? সরি রে, থাপ্পড় দিব যদি আবারও সরি বলেছিস তো। ইশিকার কথা আখি হাসলো। এবার আরিয়ান মির্জা বললেন, কেমন আছো মা? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ। কেমন আছো লাভগুরু? বলল সিয়াম। এই তো আছি, যেভাবে ছিলাম। তা আপনার কি অবস্থা ডাক্তার সাহেব? হঠাৎ করে জ্বর বাঁধালেন কেমনে? আর বলিস না, ছেলেটার ওপর কুনজর পড়েছে, তাই অসুখ নামছে না। আর চোখে রিঙ্কির দিকে তাকিয়ে বললেন শায়লা মির্জা। আখি জিজ্ঞেস করলো, ওকে? ওকে তো চিনলাম না। আমি রিঙ্কি, আদ্রিতের ক্লোজ ফ্রেন্ড। আরে না না, এত ক্লোজও না, দূরের ফ্রেন্ড। অনেক দূর থেকে এসেছে, আমেরিকা থেকে। তুই ওসব নিয়ে ভাবিস না। আমি তো আদ্রিতকে বিয়ে করাবো ভাবছি, জানিস? ওর জন্য বউ দেখছি, একদম তোর মতো কেউ, তুই হলেও চলবে। শেষের কথা একদম হালকা করে বললেন শায়লা মির্জা। কি বললে তুমি মামুনি? আরে মা, তুমি কি আমার বিয়ের কথা ছাড়া আর কিছু পাও না? ও এতদিন পর বাড়ি এসেছে, ওকে এমনি দাঁড় করিয়ে রাখবে? আরে না মা, তুই বস, আমি খাবার আনি। কতদিন হয় তোকে মুখে তুলে খাওয়াই না। না মামুনি, আমি এখন কিছু খাবো না। কি বলে পাগলি মেয়ে আমার। আগে আসলে মামুনির হাতে খাবে বলে পাগল করত, আর আজ আমি তোকে না খাইয়ে ছাড়বো ভেবেছিস? তারপর শায়লা মির্জা আখিকে খাওয়ার টেবিলে বসে তার জন্য খাবার বাড়তে লাগলেন। আদ্রিতা এবার পাশের চেয়ারে এসে বসলো। বাকিরা নিজেদের অবস্থানে বসলেন। আদ্রিত আখির দিকে বিমোহিত দৃষ্টিতে তাকাচ্ছে বারবার, যা রিঙ্কি খেয়াল করছে খুব প্রখরভাবে, যাতে বড্ড জ্বালা পোড়া অনুভূতি হচ্ছে তার মনে। ইশিকা এদিকে সিয়ামকে কানে কানে বলল, দেখো না সিয়াম, আজ এতটা বছর পর ভাইয়ার চেহারাতে সেই খুশি, সেই ভালো লাগা দেখতে পাওয়া যাচ্ছে, যেমনটা সেই 6 বছর আগে আখিকে দেখলে ভাইয়ার চেহারাতে ভেসে উঠত। জানোই তো তুমি, আদ্রিত আখিকে কতটা ভালোবাসতো, আর এখনো বাসে। কিন্তু আখির মনোভাব তো আমরা এখনো জানি না। আমার তো ভয় হচ্ছে আদ্রিতকে নিয়ে। যদি এবারও আখিকে পেতে ব্যর্থ হয়, তবে না আবার নিজের সাথে কিছু করে বসে। এমনটা বলো না তুমি, দেখবে আল্লাহ সব ঠিক করে দিবেন। হৃদিকা ভাবতে ভাবতে পেরেশান, কে করলো তার সাথে এমনটা? বাড়িতে এসে পুরাতন সকল ব্যবহার্য জিনিস ফেলে দিয়ে নতুন করে আনিয়েছে, কিন্তু চিন্তা তো মাথা থেকে নামছে না, কে করলো এমনটা? আবার যে করবে না তার কি নিশ্চয়তা আছে? কিন্তু তার ব্যবহার্য জিনিসে কেই বা কিছু মেশাবে, আর কেমনে? ঘরের মানুষ ব্যতীত বাইরের কারো সাথেই তো হৃদিকার তেমন কোনো মেলামেশা নেই। তার মানে কি আদিল, সুব্রতা বা মায়ের মধ্যে কেউ তার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করে চলছে? ব্যাপারটা কি আদ্রিসকে জানাবে সে? না, ভয় হচ্ছে তার বড্ড। পরে যদি আদ্রিস তাকে নিজের অযোগ্য মনে করে ছেড়ে দেয়। আয়নাতে চুল আসছে আনমনে ভেবে যাচ্ছে হৃদিকা কথাগুলো।
বিছানায় চিত হয়ে শুয়ে আছে আদৃশ। মাঝে মধ্যে আর চোখে দেখছে রিদিকাকে। মনে চলছে হরেক চিন্তা। নিজের অযোগ্যতা সম্পর্কে কি রিদিকাকে তার জানানো উচিত? কি করবে সে ভেবে কুল পাচ্ছে না। সুব্রতা আখির সাথে আমার কথা হয়েছিল। আমি চাইছি ওর দেওয়া টাকা দিয়ে নিজেই একটা ব্যবসা খুলি। আমার একটা বন্ধু আছে, তাছাড়া আখি বলেছে তার কাছে একজন লোক আছে যে এমন ব্যবসা করতে চায়। আমরা তিনজন মিলে শেয়ারে একটা ব্যবসা খুলব। তারপর ব্যবসা বড় হলে আমরা নিজেরা নিজেদের ব্যবসা আলাদা করে নিতে পারবো। অভাগীটা কতই না করছে আমাদের জন্য, আর আমরা চেয়েও ভালো ব্যবহারটা তার সাথে করে উঠতে পারছি না। কি হলো সুব্রতা, তুমি কাঁদছো কেন? আজ আখিকে পেয়েছিলাম, কিন্তু ধরা পড়ার ভয়ে আর ওর চিন্তা করে পালিয়ে এসেছি ওর কাছ থেকে চোরের মতো। বেশি কথাও বলিনি। কি করবে বলো? আমরা যে নিরুপায়, কিন্তু খুব বেশি দিন থাকবো না, চিন্তা করো না। তা আখির সাথে তোমার যোগাযোগ আছে? কেউ জানে না তো? না না, আমি সম্পূর্ণ লুকিয়ে কথা বলছি ওর সাথে। আখির মুখে খাবার তুলে দিলেন শায়লা মির্জা। আখির চোখ ভরে উঠল সুখের জলে। কতদিন পর কিভাবে মায়ের আদর পেল সে। শায়লা মির্জা অপর হাতে তার চোখ মুছে বললেন, কাঁদছিস কেন পাগলি? এত বছর পর আমার দ্বিতীয় মাকে যে আবার ফিরে পেলাম আমি। হয়েছে, আর ইমোশনাল করতে আসিস না আমায়। পরে কেঁদে কেঁদে চোখ ফুলে গেলে দেখতে আমায় বিশ্রী লাগবে। কথাটা শুনে সবাই হু হু করে হেসে দিল। অনেক করে আখি আজ মির্জা হাউস থেকে বেরোতে পারল না। শায়লা মির্জা তাকে যেতে দিবেন না, ওনার এক কথাই। এখানেই কয়েকদিন থাকতে হবে। ওনার বায়নার কাছে জিম্মি হলো আখি। কয়েকদিন থাকার মানসিকতা না থাকলেও আজ রাতটা থেকে যাওয়ার মন মানিয়ে নিল। যাক, অবশেষে আখি ফিরে আসলোই। এখন ওই আপদ আদৃশ্য নেই। সুখে থাকতে ভূতে কিল দিয়েছিল ওকে, বুঝে নিতে এখনো কি হারাইছে। যাক, যা হয় ভালোর জন্য হয়। আদৃশ আখিকে না ছাড়লে আমার আদৃতের জীবনে আবার আখি কেমনে ফিরত? তোমার মাথা ঠিক আছে শায়লা? আমাদের ছেলের এখনো বিয়ে হয়নি। ওর জীবনে এখনো কোনো দাগ লাগেনি। হ্যাঁ, কথাটা 6 বছর আগে হলে ঠিক ছিল, কারণ তখন আখি অবিবাহিত ছিল। তার জীবনে কোনো কলঙ্ক ছিল না। কিন্তু এখন আখি ডিভোর্সি, তাও মেনে নেওয়া যেত। কিন্তু আদৃশ্যকে ছেড়েছে ও মা হতে পারবে না বলে। কথাটা তুমি জানো। এত কিছুর পরেও তুমি বলবে আখিকে ঘরের বউ বানাতে? তুমি কথাটা কেমনে বলতে পারলে আরিয়ান? আখিকে তুমি আমি সবসময় ইশিকার মতো করে দেখেছি। সে প্রথম থেকে আমি আখিকে আমার আদৃতের বউ করে ঘরে নিয়ে আসার স্বপ্ন দেখে এসেছি। কি হয়েছে ও ডিভোর্সিত? কি হয়েছে ও মা হতে পারবে না তো? ছি আরিয়ান, এত শিক্ষিত হয়ে তুমি এমন মানসিকতা রাখো? আজকাল অনেক ব্যবস্থা থাকে নিজের সন্তান পাওয়ার। টাকা থাকলে এমন অনেক পাওয়া যায়। তাছাড়া আখি আদৃত দুইজনই ডাক্তার। আচ্ছা, একটা কথা বলো তুমি আমায়। আল্লাহ না চান যদি এমন সব কিছু আমাদের ইশিকার সাথে হতো, তখনও কি তুমি এমনটা বলতে ওকে নিয়ে? দেখো শায়লা, তুমি আমায় ভুল ভাবছো। আখিকে আমিও যথেষ্ট ভালোবাসি। ও আমার কাছে ইশিকার মতোই। কিন্তু এর মানে এটা নয় যে অনুভূতিতে ভেসে যুক্তিগত দিক ভুলে যাব। তুমি থাকো তোমার যুক্তি নিয়ে। এ ঘরে বউ হয়ে তো আখি আসবে। কথাটা বলে কক্ষ থেকে বেরিয়ে গেলেন শায়লা মির্জা। আরিয়ান মির্জা মনে মনে কি যেন ভাবতে লাগলেন। আদৃতদের বিশাল বাড়ির একটা গেস্ট রুম আখির জন্য রেডি করা হয়েছে। কক্ষটা বেশ ভালোই লাগলো আখির। সাথে করে এক্সট্রা কাপড় তো আনেনি, তাই ইশিকা নিজের একটা নতুন 3 পিস পরতে দিল তাকে। ঈশানার সদ্য বাচ্চা হয়েছে, শরীর আগে থেকে একটু বেড়েছে, তাই আখির গায়ে কাপড়টা অনেকটা ঢিলে পড়েছে, কিন্তু খারাপ লাগছে না তাকে। তাছাড়া আখি ঢিলে কাপড়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরে বৃষ্টি নেমেছে প্রচুর। আবহাওয়া বেশ শীতল। কেমন জানি মনে ভালোবাসা ভালো লাগার এক আচমকা অনুভূতি সৃষ্টি করে উক্ত এই আবহাওয়া। আজ হঠাৎ করে আবার মনে পড়ছে বিশ্বাসঘাতক সেই প্রেমিক পুরুষের কথা। না জানি এমন কত সুন্দর ক্ষণ কাটিয়েছে আখি তার সনে। চাইলেই কি ভালোবাসার সে মুহূর্তগুলো নিমিষে ভোলা যায়? বারান্দার বেশ পাশ ঘেঁষে দাঁড়ানোতে বৃষ্টি এসে আশ্রে পড়ছে আখির গায়ে। তবুও পিছু হচ্ছে না সে। ইচ্ছে করেই যেন বৃষ্টিকে উস্কানি দিয়ে যাচ্ছে আখি তাকে ভিজিয়ে তোলার জন্য। এই যে বাচ্চা মা এখনো গেল না, ভিজছ কেন এত রাতে? আমার ইচ্ছে করছে তাই। আপনি কেন এসেছেন এত রাতে এখানে? জ্বর শরীরও বাহাদুরি যায় না, তাই না? আমি বাহাদুরি করলাম কোথায়? দুর্বল শরীর নিয়ে মাঝরাতে ঘরে ঘুরে বেড়ানো বাহাদুরি নয় তো কি হয়েছে? বাহাদুরি করব আমি। তোমার সাথে এমনটা না করলে হবে না।
চুপচাপ এসো ওখান থেকে, আবহাওয়া ভালো না, জ্বর আসবে। আসলে আসুক, ভিজবো আমি। যান, আপনি গিয়ে ঘুমন। তাছাড়া আপনার মতো ঠুসঠাস করে জ্বর আমার আসে না। তবে আসবে না তুমি? না। এত জেদি কেন তুমি, বলো তো? জেদ আমার রক্তে মেশা, তাই? আসবে না? না, ওকে, আমি আসছি। এবার আদ্রিত গিয়ে আখিকে টেনে নিয়ে এলো কক্ষের ভিতর। তারপর বারান্দার দরজা লাগিয়ে দিল। এটা কি করলেন আপনি? দরজা লাগিয়েছে, দেখনি? আপনার ঘরে এসেছে বলে ক্ষমতা খাটাচ্ছেন, ওটাই মনে করো। আপনি কখনো বদলাবেন না। নিরামিষ তো নিরামিষই থাকে। কই, এমন আবহাওয়ায় লোক একসাথে বসে বৃষ্টি উপভোগ করার ফাঁকে গল্পগুজব করে, আর ইনি দরজা লাগিয়ে ঘুমোয়। হ্যাঁ, আমি নিরামিষ। তবে নিরামিষ হলো তোমার সাথে থেকে কিছু জিনিস তো আয়ত্ত আমিও করেছি। হয়তো তোমার থেকেও বেশি কিছু জানি। যেমন? আমি আবার মুখে বলতে মজা পাই না, করে দেখাই। আচ্ছা, তবে তাই। চলো। কোথায় গেলে বুঝবে। আমার পিছনে আসো। আখি আদ্রিতের পিছন গেল। ঘরের ভিতরের পিছন দিকটায় বড় একটা খোলা জায়গা, যাতে বেশ বড় একটা জানালা দরজার নেই। বারান্দার মতো বাইরের দিক তার, তবে ভিতরের দিকে কাচের দরজা, সামনে পর্দা লাগানো। সেখানে বসার জন্য অনেক বড় করে জায়গা বানানো, যেখানটায় বসে বাগানের দিকটা সম্পূর্ণ চোখ ভরে দেখা যায়। জায়গাটা আখির বরাবরেরই প্রিয় ছিল। যখনই আসতো এখানে বসে থাকতো সারাদিন। আদ্রিতের সাথে আড্ডার আবদার করত এখানটায়। এবার ছুটে এসে জানালার পাশ লেগে বসলো আখি। আদ্রিত তার পাশে এসে বসলো। দেখলে, এখন বৃষ্টিও উপভোগ করতে পারবে, আর ভিজবেও না। তবে এতে আপনার কোনো ক্রেডিট নেই। জায়গাটা আগে থেকে বানানো। আইডিয়া তো আমি দিলাম। তা মানা যায়, কারণ আপনার ওই নিরামিষ মাইন্ডে এত সুন্দর আইডিয়া আগে কখনো আসতো না। আগে তো একটু সময় আমার সাথে বসে কথা বলার জন্য বললে মনে হতো আপনার কাছ থেকে আপনার প্রাণ চাওয়া হয়ে গেছে। যাক, এখন তো নিজে থেকে একাত্র কথা বলার সুযোগ বানিয়ে নেন। ভুল তো মানুষ সারা জীবন করে যায় না, একসময় তা শোধরাই। যাক, অবশেষে যখন ভুল ধরতে পেরেছেন, তবে তার সাজাটাও নইলে দেই। কি সাজা দিবে? বেশি কিছু না, ঘুমে ঢলুঢলু হয়ে পড়ার আগ অবধি আমার সাথে এখানে বসে গল্প করতে হবে, যদি আপনার অসুস্থ শরীর মানে তবে। আরে না, জ্বর একটু সকালে ছিল, এখন একদম নেই। ভালোই লাগবে তোমার সাথে আড্ডা দিতে। যাক, নিরামিষতা কাটলো তবে। তা আড্ডাতে কি আমাকে রাখা যাবে? রিঙ্কির সেখানে হঠাৎ আগমনে অল্পতে হাসি মুখটা মলিন হলো আদ্রিতের। আখির সাথে অনেক দিন পর এমন একা সময় পার করার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল তার। আখি হেসে জবাব দিল, আরে কেন নয়, এসো রিঙ্কি। 2 থেকে তো 3 ভালোই। রিঙ্কি এসে আদ্রিতের বেশ পাশ হয়ে বসলো। আখির কেমন জানি ভালো লাগলো না বিষয়টা, তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। তবে আদ্রিত অনেকটা সরে গেল সাথে সাথে। তা আখি, তোমার কথা অনেক শুনেছি আদ্রিতের কাছে। তাছাড়া এখন ইশিকার কাছ থেকেও শুনে এলাম। ভালোই নাম করে ফেলেছো তুমি কম দিনে। ধন্যবাদ। তা তোমার আর ডাক্তার আদ্রিতের পরিচয় কেমনে? আমেরিকাতে দুজন একই হাসপাতালে ছিলাম, একসাথে কাজ করতাম দুজন। ওখানে তো আমাদের বেশ নাম ছিল, শুধু ডাক্তারি যোগ্যতার জন্য না। একসাথে আমরা এত থাকতাম যে অনেকে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করত। আসলে আদ্রিত চাইলে হয়তো এতদিনে বিয়েও করে নিতাম আমরা। হা হা হা। ও, রিঙ্কির কথায় কেন জানি অনেকটা খারাপ লাগলো আখির। কেমন যেন ঠিক তেমনটাই অনুভব হলো, যেমনটা ঠিক 6 বছর আগে আদ্রিতের পাশে কোনো মেয়েকে দেখলে হতো। পার্থক্য শুধু এটাই, তখন আখি এতে অতিরিক্ত প্রতিক্রিয়া করত, সবার সামনে আদ্রিতের উপর অধিকার ফলাতো, তাকে নিজের বলে দাবি করত।
বর্তমানে যার এক অংশ করার মানসিকতা আখির নেই। তাই পানসে মুখে অল্প জবাবটা দিল। এদিকে আদ্রিতের মনে ভয় জন্মালো। এ রিঙ্কি বাড়িয়ে কেন বলছে এসব? আখি না আবার আমায় ভুল বুঝে যায়। আরে তেমন কিছু না আখি, ওর তো বাড়িয়ে বলার স্বভাব সব সময়ের। ও শুধুই আমার ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। হয়েছে, আর ঢাকতে হবে না তোমার। কি মনে হয় আখি, এত হট মেয়ের সাথে কেউ এত বছর ধরে জাস্ট ফ্রেন্ড সম্পর্কে থাকে? তা তুমি বলো তোমার খবর। শুনেছি বিয়ে করেছিলে, ডিভোর্স তো হয়ে গেছে। এখন ফিউচার প্ল্যান কি? দ্বিতীয় বিয়ে করবে নাকি? সবগুলো কথাই যেন আখির মনে দাগ কেটে গেল। সোজা সাপটা জবাবে বলল আখি, এমনটা তো জরুরি নয় জীবনে। একজন চলে গেছে বলে আরেকজনকে নিয়ে আসতেই হবে। জীবন একাও কাটানো যায়। তা যায়, কিন্তু আদ্রিতের মতো সুদর্শন পুরুষ সামনে থাকলে কিন্তু নিজেকে ঠিক রাখা অসম্ভব। তুমি আবার ওর দিকে নজর দিয়ে বসো না। হা হা, এসব কি বলছো তুমি রিঙ্কি? আরে আদ্রিত, তুমি রাখছো কেন? আই এম জাস্ট কিডিং। তোমার কি আমার কথায় খারাপ লেগেছে আখি? মজাই তো করছিলাম। না না, খারাপ লাগবে কেন? মোটেও খারাপ লাগেনি। তা আপনারা গল্প করুন, আমি চলি, ঘুম পাচ্ছে। আখি কথা শোনো আমার। আখি আদ্রিতের পিছু ডাকে কান্না দিয়ে চলে যায়। আদ্রিত এবার বেশ রেগে বলে, তুমি আমার রাগ সম্পর্কে খুব ভালোভাবে জানো রিঙ্কি। তুমি আজ আমার বাড়ির মেহমান না হলে আখির সাথে এমন ব্যবহার করার পরিণাম কি হতে পারে দেখিয়ে দিতাম। আমার আখির চেহারায় মলিনতা আমার সহ্য হয় না। সামনে থেকে এমন কিছু করার আগে ভেবে নিও। আদ্রিত বেগতিক পায়ে গেল এবার আখির পিছন। রিঙ্কি পায়ের উপর পা তুলে জায়গায় বসেই মুচকি হাসল। আখি কক্ষে ঢোকার আগে আদ্রিত এসে তার হাত পাকড়াও করল। আখি শোনো আমার কথা, ওই রিঙ্কির কথায় মন খারাপ করো না। ও আসলে গায়ে পড়া একটা মেয়ে। তাছাড়া কাকে কি বলতে হয় সে জ্ঞান ওর নেই। ঠিক আছে ডাক্তার আদ্রিত, আমি ওর কথায় মন খারাপ করিনি। আমি ঠিক আছি। রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। জ্বর তো দেখি এখনো আছে, যান গিয়ে ঘুমান। আদ্রিতের কপালে হাত দিয়ে বলল আখি কথাটা স্বাভাবিকভাবে। নিরাশ হলো আদ্রিত এতে। তুমি না বললে সারা রাত আজকে গল্প করবে? আরে কি যে বলেন, আমি তো মজা করি জানেনি। কাল হাসপাতাল আছে, তাছাড়া আপনি অসুস্থ। সারা রাত এভাবে বিনাশ করলে হবে? যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। অতএব আর কথা না বাড়িয়ে কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দিল আখি। আদ্রিত ভালোই বুঝতে পারল আখি ভালো নেই। আফসোস হলো তার এক সময় যে মেয়ে অনুভূতি নামক জিনিস লুকোয় কিভাবে তা জানতো না। অল্পতে কান্না করে ঘর ভাসাতো, আজ সে হাসির নিচে লুকিয়ে রাখে পাহাড় সমান যন্ত্রণা। আদ্রিস হঠাৎ তার বুকে কারো নরম হাতের ছোঁয়া পেল। চোখের ওপর থেকে হাত সরিয়ে দেখল রিদিকা। অন্যদিন যার এমন স্পর্শে শরীরে মুহূর্তে আলাদা শিহরণ তৈরি হতো, আজ তেমনটা আর হচ্ছে না আদ্রিসের। মন আজ খুব করে আবারও আখিকে চাইছে, যা চাইলেও সম্ভব না আজ। ব্যর্থতা আর অসক্ষমতা আদ্রিসের সব সুখ যেন নিমিষেই কেড়ে নিল। বর্তমানে চাইলেও আর কোনো সুখের দোলায় দুলতে মন মানাতে পারবে না সে। তাই রিদিকার হাত সরিয়ে এক পাশ হয়ে শুয়ে পড়ল। রিদিকা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছো কেন? কিছু না, ভালো লাগছে না, ঘুমো। পারলে লাইটটা অফ করে দাও। আদ্রিসের এমন ব্যবহার অল্পতে রিদিকার মন ব্যথায় ভরে তুলল। তবে আদ্রিসকে বলল না আর কিছু। ঘরের বাতি উঠে বন্ধ করেই আদ্রিতের বিপরীতে শুয়ে পড়ল। মনের যন্ত্রণায় মত্ত হয়ে বারান্দার দরজা আজও লাগাতে ভুলে গেল। রাত ৩টে, আশপাশ জনশূন্য। আদ্রিসের বাড়ির বাইরের রাস্তা থেকে রুমের বারান্দার দরজা খোলা দেখা গেলে হুডিওয়ালা অজ্ঞাতজন এগিয়ে গেল সেদিকটায়। বাড়ির সামনে দারোয়ান, তাই পিছনের দিকে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে গেল সে। বারান্দার দিকে রাখা সিঁড়ি বেয়ে ভিতরে ঢুকে পড়ল অজ্ঞাত সেজন। আস্তে পায়ে কক্ষে ঢুকে একে একে রিদিকা আদ্রিস দুজনেরই
মুখের সামনে কিছু স্প্রে করে। দুজন কিছু না বুঝেই ঘুমের ঘরে অজ্ঞান হয়। অজ্ঞাতজন এবার নির্দ্বিধায় কক্ষে বিচরণ করতে শুরু করে। ড্রেসিং টেবিলের সামনে রাখা হৃদিকার নতুন করে আনা পণ্যগুলো একবার করে দেখে নেয়, কিন্তু ওগুলো তো কিছুই না করে এবার পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে হৃদিকার হাতের মাধ্যমে তার শরীরে দিয়ে দেয়। তারপর বলে ওঠে, প্রমত্ত তো অঙ্গনা, সাজা তোদেরও দিবে, কিন্তু অন্যদের মতো সহজ মৃত্যু তোরা পাবি না, মিস্টার অ্যান্ড মিসেস রহমান। প্রমত্ত অঙ্গনা অপরাধীদের ছাড় দেওয়া মোটো পছন্দ করে না। অতঃপর যেভাবে সে এসেছিল সেভাবেই চলে গেল। পরদিন সকালে যশোর এসে খোঁজ করতে লেগে গিয়েছিল জিশান। ইতিমধ্যে অনেক নতুন সন্ধান পেয়ে গেল সে। 4 বছর আগে যশোর জেলায় নকল প্রমত্ত অঙ্গনা দ্বারা যে দুটি খুন হয়েছিল বলে জিশান মনে করে, তাদের সম্পর্কে বড় তথ্য পেল সে। তখন কেসটা তার থানার আন্ডারে না থাকায় তেমন মাথা ঘামায়নি বলে হয়তো এসব খবর ছুটে গিয়েছিল তার কাছ থেকে। এবার ভালোই খোঁজ নিলে জানতে পারল সে দুটি খুন যাদের করা হয়েছিল তারা দুজন স্বামী স্ত্রী ছিল। প্রথম যে পুরুষের খুন হয়েছিল তার আসল ঠিকানা বের করলে জানা গেল সে যশোরের এক জায়গায় ভাড়া থাকত তার স্ত্রী তাহমিনাকে নিয়ে। প্রথম আমিরুল আশপাশ এবং কর্মস্থানের লোকের সাথে ভালো ব্যবহার করল। ধীরে ধীরে নাকি সে সবার থেকে কেমন দূরত্ব বজায় রাখতে শুরু করলো। কারো সাথে তেমন কথাও বলতো না। কখনো কোনো বন্ধু বান্ধবকে বাসায় নিয়ে নাস্তাও করাতে চাইতো না। কেউ নিজে থেকে যেতে চাইল। তার স্ত্রীকে আশেপাশের কেউ তেমন দেখেনি ঘর থেকে বের হতে। হঠাৎ একদিন আরেকটা মেয়ে এসে তাকে স্বামী বলে দাবি করে। সেদিন সে বাড়িতে নাকি তুমুল ঝগড়া হয়। চারপাশের মানুষ মুহূর্তে একত্রিত হয়। আমিরুলের প্রথম স্ত্রী নীলিমা ছিল সে যে তার দ্বিতীয় স্ত্রী তাহমিনাকে অনেক মারধর করে। তবে তাহমিনা এতে কিছুই বলল না, আর না তো তার কোনো প্রতিবাদ করতে চাইল, বরং পুরো ঘটনায় স্বাভাবিক থাকলো, যা আশেপাশের লোকের কাছে অনেক অস্বাভাবিক বলে মনে হলো। আমিরুলও নীলিমাকে সেদিন অনেক মারধর করলো। এসবের এক পর্যায়ে সেখানে পুলিশ এসে 3 জনকে আটক করে ধরে নিয়ে গেল। সুযোগ সুবিধা করে আমিরুল তাহমিনাকে নিয়ে বাড়িতে চলে আসতে সক্ষম হলো। নীলিমা তার ওপর কেস করে বসলো। কেস চলাকালীন একদিন হঠাৎ আমিরুলকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল, কিন্তু তাহমিনাকে কোথাও পাওয়া গেল না। এর কিছুদিন পর নীলিমাকেও খুন করা হলো, কিন্তু তাহমিনা কে আর কোথায় গেছে কেউ বলতে পারে না। তারা সেখানকার স্থায়ী কোনো বাসিন্দা ছিল না, এমনকি তাহমিনাকে তেমন কেউ দেখেওনি। তাই তার বা তাদের বিষয়ে কিছু বলা সবার জন্যই দুরূহ ছিল। জিশান এবার গভীর চিন্তায় ডুব দিল। তার ভাবনা মতে হোক না হোক এই তাহমিনা এসব খুনের সাথে জড়িত, যদি সে এখনো বেঁচে থাকে। এখন জিশানকে খুঁজে বের করতে হবে তাহমিনাকে। আখির মন বড্ড খারাপ আজ। চাইলেও রিঙ্কির রাতে বলা কথাগুলো ভুলতে পারছে না সে। এমনিতে কারো বলা কোনো কথা কখনো মনে নিয়ে বসে থাকে না। হাসি খুশি থাকাই আখির স্বভাব, কিন্তু আজ যেন চাইলেও খুশি থাকতে পারছে না। মনটা কেমন জানি ভার হয়ে আছে। কি করবে আখি? ডিভোর্সিদের হয়তো সবাই এমন নিচু চোখেই দেখে। মন ভালো করার জন্য ইশিকার সদ্য জন্ম নেওয়া মেয়েটাকে কোলে নিয়ে নিজের রুমে এসে খেলা করছিল আখি। এমনিতে বাচ্চাদের সে খুব পছন্দ করে। ঠিক তখন কক্ষে নক করলো আদ্রিত। আসতে পারি? আসুন ডাক্তার সাহেব। কি করছো? এই তো নিশিকে নিয়ে খেলা করছি। শুধু খেলা করবেই? হাসপাতালে তো যেতে হবে, আর তার আগে নাস্তা করতে হবে। চলো। আপনার জ্বর নেমেছে? হ্যাঁ, একদম সুস্থ আমি বর্তমানে। আজকে হাসপাতালেও যাব। চলো নাস্তা করবে? না, আমি নাস্তা করব না, খিদে নেই। নেই বললে চলে? চলো চুপচাপ। খাবো না ডাক্তার আদ্রিত, প্লিজ আপনি গিয়ে খেয়ে নিন। তুমি না খেলে আমিও খাচ্ছি না। এ কেমন জেদ? তেমন জেদ যেমন তুমি করছো। আপনি একটু বেশি করছেন।
তুমি কোথায় কম করছো? কথায় কথায় ঝগড়া না বাঁধালে হয় না আপনার? ঝগড়াটের সাথে ঝগড়া করব না তো কি করব? কি আমি ঝগড়াটে? আমি তো সেটা বলিনি। তবে তুমি মেনে নিলে আমার কি করার আছে? আপনি কি মনে করেন আপনি আমায় কথায় ফাঁসাতে পেরে যাবেন? চেষ্টা তো করতেই পারি। তখন এই নিশি কেঁদে উঠল চিৎকার করে। দেখলেন তো আপনার বাজে ফাজলামো নিশিরও পছন্দ হয়নি। দিলেন তো কাঁদিয়ে বাচ্চাটাকে। না না, কাঁদে না ময়না, ও কাঁদছে কারণ ওর তোমার কথা পছন্দ হয়নি। আপনার মতো পচা নিরামিষ কথা বলি না আমি। হয়েছে, তোরা থাম এবার। এত বড় হয়ে দুজন বাচ্চাদের মতো ঝগড়া করা বাদ দিলি না। আখি চল, আদ্রিতকে নিয়ে নাস্তা করবি। নিশিকে আমার কাছে দে। না মামনি, খিদে নেই। আবার কথাটা বললে নাস্তার জায়গায় থাপ্পড় খাইয়ে তোর পেট ভরাবো। তুমি আমায় এমনটা বলতে পারলে মামনি? আহ্লাদি করে ঠোঁট উল্টে বলল আখি। যাবি এবার খেতে, না দিব সত্যি একটা কানের নিচে বসিয়ে? দিয়ে দাও মা, তাও যদি একটু বুঝদার হয়। হু, কি এসেছেন আমার বুঝদার সাহেব। আখি আদ্রিতকে ভেঙচি কেটে চলে গেল পাশ কাটিয়ে। আদ্রিত মুচকি হেসে তার পিছু গেল। শায়লা মির্জা দুজনে যাওয়ার পানে তাকিয়ে বললেন, আল্লাহ আমাকে তৌফিক দাও যাতে দুজনকে আমি এক পবিত্র বন্ধনে বেঁধে দিতে সক্ষম হই, যে বন্ধন থাকবে জীবনভর, কখনো ছিঁড়ে যাবে না। দুজন একে অপরে খুঁজে পাবে নিজেদের প্রকৃত সুখ। রহম করুন রাব্বুল আলামিন। আজ হঠাৎ করে লক্ষ্য করল হৃদিকা তার গায়ের চামড়া খসখসে হয়ে যাচ্ছে। একটা টান টান ভাব সারা শরীর জুড়ে। মনের ভয় আরো প্রখর হলো তার। হঠাৎ হাতে অল্প ব্যথা অনুভব করলে হাতে সূচের ছিদ্র লক্ষ্য করল সে। হতবাক হলো মুহূর্তে। আমি তো কোনো ইঞ্জেকশন দেইনি, তবে হাতে সূচের দাগ এলো কোথা থেকে? তাছাড়া ব্যথাও আছে, এদিকে চামড়াও কেমন খসখসে হয়ে আছে। না, দেরি করলে হবে না দেখছি। আজ একবার সময় করে ডাক্তারের কাছে যেতে হবে। এভাবে বসে থাকলে তো আর হয় না। তবে ব্যাপারটা আদ্রিসকে জানানো উচিত হবে না। আদ্রিসের কিছুই ভালো লাগছে না। জীবনটা কেমন বিষাদময় হয়ে গেছে। মন শুধু আঁকিকেই খুঁজে বেড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল, তখন হৃদিকা এসে তাকে বোতাম লাগাতে সাহায্য করতে শুরু করলে তাতে বাধা দিল আদ্রিস। হৃদিকার প্রতি কোনো টানই যেন বর্তমানে অনুভব করছে না আর সে। কি হয়েছে আদ্রিস? কিছু না, ভালো লাগছে না কিছু। আমি চলি। কখন ফিরবে? আজ কখন আসবো জানি না, আসতে দেরি হবে। দিনে ফিরবে না তো? না, কেন? না এমনি। আমতা আমতা করে জবাব দিল হৃদিকা। আদ্রিস আর সে নিয়ে এত মাথা না ঘামিয়ে বরং চলে গেল। মামনি, আমি হাসপাতাল থেকে বাড়ি চলে যাব। কি বললি তুই? আবার বলতো। না মানে একদিন তো থেকেছি। তো কোনো বড় তীর মেরেছিস? এখানে তুই মাস দেড় এক থেকে যাবি, তার মধ্য দিয়ে তোকে পার্মানেন্ট করে রাখার ব্যবস্থা করে নিব আমি। শেষের কথা মিনমিনিয়ে বললেন শায়লা মির্জা। কি বললে মামনি? না, বললাম যে তুই এখন যাবি না। কিন্তু মাস দেড় এক তো বেশি হয়ে যায়। তো কি হলো? বুঝেছি, আমি তো তোর নিজের মা না, তাই এমন করছিস। নিজের মা হলে তো এমন কখনো করতি না। তুমি কিন্তু আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করছো মামনি। হ্যাঁ, আমার অনুভূতি তো নাটক মনে হবে তোর কাছে। যা, চলে যা, আমার আর কাউকে প্রয়োজন নেই। কি বলছেন মামনি এসব? আচ্ছা ঠিক আছে, 1.5-2 মাস না থাকলেও কিছুদিন থেকে যাব। এবার খুশি? এই তো আমার লক্ষ্মী মেয়ে। অনেক সন্ধানের পর জিসান পেল আমিরুলের ঘনিষ্ঠ এক বন্ধুর খোঁজ। আমিরুলকে প্রায় সময় তার সাথে দেখা যেত। অনেকের মুখ থেকে খবরটা জানতে পারল জিসান। এবার বের করলো তার বাড়ির ঠিকানা। কিন্তু তার বাড়িতে গিয়ে যা শুনল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। লোকটির নাম মিশু। ঘরে তার স্ত্রী আর 2টা সন্তান আছে। মিশু আর আমিরুল সম্পর্কে মিশুর স্ত্রীর কাছে জানতে চাইলে মহিলাটি বলল,
স্যার, আমার স্বামী মিশু হাসান একটা ছোট কোম্পানিতে কাজ করতেন। ওনার সাথে কাজ করতে আমিরুলও। ওখান থেকে দুজনের পরিচয়। কম দিনে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়। আমিরুল প্রায়ই আমাদের বাড়িতে আসতো, তবে তার স্ত্রী তাহমিনাকে কখনো আনা হয়নি। দাওয়াত দিল, সে আসতে চায়নি কখনো। উল্টো আমিরুল বলতো তাহমিনার নাকি আমিরুলের অন্যদের সাথে মেলামেশা তেমন পছন্দ ছিল না, আর আমিরুল তাকে খুব ভালোবাসে, তাকে হারাতে চায় না। আমিরুলের আগের স্ত্রী ছিল, ঢাকাতে নিজস্ব বাড়ি আছে আমিরুলের। নীলিমার দুঃসম্পর্কের বোন ছিল নাকি তাহমিনা। আমিরুলের তাহমিনাকে হঠাৎ ভালো লেগে যায়, কিন্তু সে চাইলেও নীলিমাকে ছাড়তে পারত না, কারণ আমিরুলের মা বাবা নীলিমাকে খুব ভালোবাসতেন। ওকে ছাড়তে গেলে হয়তো ঘর সম্পত্তি সব কিছু ছাড়তে হতো তাকে। তাই আমিরুল কাজের কথা বলে তাহমিনাকে বিয়ে করে এসে যশোরে থাকতো। এতটুকুই জানতাম আমরা তার বিষয়ে। হঠাৎ একদিন আমার স্বামী কারো হাতে খুন হন। তার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা পাওয়া যায়। স্থানীয় পুলিশ এ নিয়ে খোঁজ করলো, আজ অবধি কোনো সন্ধান পাওয়া যায়নি। তার কিছুদিন পরে আমিরুলেরও একইভাবে মৃত্যু ঘটে প্রমত্ত অঙ্গনা দ্বারা। কথাগুলো শুনে জিশান জায়গায় স্থির হয়ে যেন থাকতে পারছে না। রহস্য খুলতে এসে রহস্যের মার পেছে তলিয়ে যাচ্ছে জিশান। খুনির সন্ধান করতে গিয়ে খুনের সংখ্যা অজস্র বেরিয়ে আসবে, আগে তো এমন ভাবনা ভাবার কথাই ছিল না। এবার আবার জিজ্ঞেস করলো জিশান তাকে, আচ্ছা আমিরুল ঢাকায় কোথায় থাকতো সেটা কি আপনি জানেন? না স্যার, আমিরুল তার আর তাহমিনার ব্যাপারে তেমন কিছু বলতে চাইতো না। কেমন জানি রহস্যের নিচে চাপা রাখতো সব। মিশু বলতেন আমিরুল তার ব্যাপারে কিছুই বলে না। যা সব জেনেছিলেন তা নাকি আমিরুল কখনো কখনো মুখ ফসকে বলে ফেলতো ওনাকে। তাহমিনার কোনো ছবি হবে বা তাকে কখনো দেখেছ? না স্যার। আসি তাহলে। জিশান আবার নিরাশ হয়ে ফিরে এলো। তাকে এবার আমিরুলের আসল বাড়ির ঠিকানা পেতে হবে। ওখানে গেলে হয়তো কোনো সন্ধান পাওয়া যেতে পারে। হৃদিকা বসে আছে ডাক্তারের চেম্বারে। আদৃশ বেরিয়ে যেতে হৃদিকা বেরিয়ে এসেছিল। ডাক্তার আবারও তাকে চেক আপ করলেন। সে তার হাতের ব্যাপারে বলল ওনাকে। এবার ডাক্তার বললেন, মিসেস হৃদিকা রহমান, আপনার শরীরে যে ভাইরাসটা পাওয়া গেছে তা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। অতঃপর এ বিষয়ে অনেক কিছু জানতে পারলাম আমি। ভাইরাসটা মানুষের শরীরে বা অন্য কোথাও কখনো নিজে থেকে জন্ম নেওয়ার কোনো যোগ্যতা রাখে না। এটা সম্পূর্ণ মনুষ্য সৃষ্টি। এটা কোনো মাধ্যম খুঁজে কারো শরীরে পৌঁছানোর জন্য, আর শরীরে ঢুকে শরীরের কর্মক্ষমতা নষ্ট করে দেয়, যাতে অল্প বয়সে বার্ধক্যের ভাব চলে আসবে। ধীরে ধীরে শরীর অচল হয়ে পড়বে। এটার অংশ অনুযায়ী এর মোট 3 অংশ। পূর্ণাঙ্গ কাজের জন্য এর প্রথম অংশ অল্প আকারে দিতে হবে, আর পরের অংশ এর থেকে বেশি আকারে, আর তার পরের অংশ এর থেকে বেশি। এই 3 ডোজে একজনকে জীবন্ত লাশে পরিণত করতে সক্ষম। এ কি বলছেন ডাক্তার? তার মানে কি আমার শরীরে 2 ডোজ দেওয়া হয়ে গেছে? আপনার কথা মতো আপনার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে। আপনি তা বুঝতেই পারেননি। এর মানে তো এটাই মনে হয় আপনার শরীরে 2 ডোজ দেওয়া শেষ। তাও টেস্ট করে দেখতে হবে আবার। এর থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই ডাক্তার? দেখুন, আমি ওষুধ লিখে দিতে পারবো, কিন্তু কাজ করার কোনো নিশ্চয়তা নেই। যেহেতু ভাইরাস নতুন, তাই এত তাড়াতাড়ি তার পথ্য দেওয়ার সামর্থ্য বর্তমানে কোনো ডাক্তারের থাকবে না। তবে হ্যাঁ, যে এটা বানিয়েছে তার কাছে এর প্রতিষেধক নিশ্চয়ই থাকবে। ভাইরাসটা যেই বানিয়েছে সে নির্ঘাত কোনো বিজ্ঞ ও দক্ষ একজন, যে বিজ্ঞান সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে। যেহেতু আপনার সাথে সে এমন করছে, তবে তো নিশ্চিত তার আপনার সাথে ব্যক্তিগত কোনো সমস্যা। আপনি তাকে শনাক্ত করুন, তারপর তার সাথে সব কিছু মিটিয়ে নিন।
এতে প্রাণ রক্ষা পাবেন আপনি। আখি আজ আদ্রিতের গাড়িতে হাসপাতাল যাচ্ছে। আদ্রিত আখির ড্রাইভারকে আখির বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর বায়না ধরেছে আখি তাদের বাড়িতে যতদিন থাকবে আদ্রিতের গাড়িতেই যেখানে যাওয়ার যাবে। আজকে ড্রাইভার আনেনি আদ্রিত। অনেক দিন পর আখির সাথে একা সময় পার করার সুযোগ কি সে এমনি যেতে দিবে? বর্তমানে ড্রাইভ করছে আদ্রিত। আখি চুপচাপ গাড়ি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আদ্রিত মনে মনে বলে চলেছে, আফসোস হয় আখি, একদিন যে আখি সারাদিন কথা বলে আমাকে বিরক্ত করত, গাড়িতে আমার সাথে একা ভ্রমণ করার জন্য না জানি কি কি করত। একবার আমাকে একা পেলে জীবনের সব গল্প অল্প মুহূর্তে বলে দেওয়ার প্রচেষ্টায় থাকতো। সেই আখি আজ এত চুপচাপ। সব কিছু ফালতু আদৃশের জন্য হয়েছে। আমি কথা দিলাম আখি, ছাড়ব নয় আদৃশকে। তোমার সুখ কেড়ে নেয় এমন সব লোককে আমি দূর করে রাখবো তোমার থেকে। হঠাৎ আখি বলে উঠল, গাড়ি থামান ডাক্তার আদ্রিত। আখির কথায় জায়গায় দেখে গাড়ি দাঁড় করালো আদ্রিত। কি হয়েছে আখি? সুব্রতা আপু বাড়ির বাজার করছে দেখি। উনি তো কখনো বাজার করতে আসে না, বাড়ির কর্মচারীগুলো বাজার করে। দাঁড়ান, আমি কথা বলে আসি। আখি নেমে গেলে আদ্রিত তার পিছনে নেমে যায়। আখি গিয়ে সুব্রতার হাত পাকড়াও করে। হঠাৎ আখিকে এভাবে দেখে হকচকিয়ে ওঠে সুব্রতা। আপু তুমি এখানে কি করছো? তুমি সবজি কিনতে এলে কেন? ঘরের কর্মচারীগুলো কই? ওই আসলে আখি দুজনেই কাজ ছেড়ে দিয়েছে। নতুন কাজের লোক তো আর তাড়াতাড়ি করে পাওয়া যায় না। আর আদিল একটা কাজে গেছে, ওই যে ব্যবসা খুলছে তোমার কথায়, ওটারই কাজ, তাই আমি চলে আসলাম। আমি নতুন কাজের লোকের ব্যবস্থা করে দিব। ভাইয়াকে বলো ব্যাপারটা আদৃশকে না জানাতে। না, তোমাকে কষ্ট করতে হবে না আখি, কাজের লোক আর লাগবে না, লাগলে আদৃশ দেখবে। আমি বরং আসি, কাজ আছে। সুব্রতা চলে যেতে নিলে তার হাতে বেশ গাঢ় হয়ে ফুলে ওঠা খামচির দাগ দেখতে পেল। এ কি হয়েছে তোমার হাতে আপু? কে করলো এসব? আরে কিছু না, রিহান দুষ্টুমি করে করেছে এসব। চলি এবার। অতঃপর চোরের মতো পালিয়ে গেল সুব্রতা। আখি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। আঁচড়টা রিহানের দেওয়া বলে মোটেও মনে হলো না আখির, বরং মনে সৃষ্টি হলো অন্য এক সন্দেহের। আখি আবারও চুপচাপ গাড়ি জানালা দিয়ে বাইরে দেখছে আর আদ্রিত ড্রাইভ করছে। এবার নীরবতা ভেঙে বলল আদ্রিত, আখি আমি জানি তুমি রিঙ্কির ব্যাপার নিয়ে আপসেট। আসলে ও সহ্যের বাহিরের একটা ব্যক্তিত্ব, ওর কথা আমি কখনো কানে নিই না, কিন্তু ও তোমাকে এভাবে কথা বলবে বলে ভাবিনি। তুমি মন খারাপ করো না, ওকে আমেরিকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আমেরিকা কেন পাঠাবেন? বিয়ে করে নিন ওকে, দেখতে তো সুন্দরী, তাছাড়াও অ্যাডাল্ট, আপনাকে পছন্দ করে, তবে ক্ষতি কিসে? আর কতকাল একা থাকবেন? কারো জন্য তো জীবন আটকে থাকে না। ডাক্তার সানিয়ার সাথে কি হয়েছিল আপনার তা আমি জানি না, তবে আপনার জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। আদ্রিতকে জীবনে অন্য কারোর সাথে এগিয়ে যেতে বলতে বড্ড পীড়া অনুভব করছিল আখি, তবুও তাতে মন দিল না। নতুন কোনো মনের অনুভূতির ডাকে সাড়া দিতে চায় না সে। একদিন যে আদ্রিতকে খুব করে চেয়েছিল, তাই হয়তো আজও তাকে অন্য কারো সাথে এগিয়ে যাওয়ার কথা বলতে খারাপ লাগছে। এদিকে বাকরুদ্ধ হলো আদ্রিত। প্রথমত বুক ফেটে যাচ্ছে এটা ভেবে যে আখি কখনো তার মুখে কোনো মেয়ের নাম শুনতে, সেই আখি আজকে তাকে অন্যের সাথে জীবনে এগিয়ে যাওয়ার কথা বলছে। আর দ্বিতীয়ত আখির ডাক্তার সানিয়াকে নিয়ে বলা কথাটা পেরেশান করে তুলল তাকে। আখির এমন কথার মানে বুঝে উঠতে না পেরে এবার প্রশ্ন করে বসলো আদ্রিত, ডাক্তার সানিয়ার সাথে আবার কি হবে আমার? ওর সাথে কিছু থাকলে তো কিছু হবে। আমি তোমার কথার মানে বুঝতে পারছি না আখি, পরিষ্কার করে বলো। কেন, ডাক্তার সানিয়ার সাথে আপনার সম্পর্ক ছিল না? ওকে তো আপনি ভালোবাসতেন।
কি বলছো আখি? মাথা ঠিক আছে তোমার? সানিয়াকে আমি ভালোবাসতে যাব কেন? এটা ঠিক, ও আমায় পছন্দ করত, কিন্তু আমি ওকে কখনো পাত্তা দেইনি। তবে সেদিন আপনাদের ডক্টরের ডিগ্রি লাভ সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানের দিন, যখন ডাক্তার সানিয়া আপনাকে আর আমাকে একসাথে সহ্য করতে না পেরে কাঁদছিল, তখন তার কান্না কেন সহ্য হয়নি আপনার? মানা করতে পারবেন সেদিন? আপনি তার কান্না থামাতে ব্যর্থ হয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়েননি? তাকে কোলে করে নিয়ে একটা বন্ধ কেবিনে ঢুকে যাননি? তার ঘণ্টাখানেক ওই বন্ধ রুমেই ছিলেন, কথাটা অস্বীকার করতে পারবেন আপনি? এসবের মানে কি হয় ডাক্তার আদ্রিত, বলতে পারবেন? কথাগুলো শুনে অবাকত্ব নিয়ে আদ্রিত সজোরে ব্রেক কষল গাড়ির। কি বলছে আখি এসব? এসব ভুলভাল তোমাকে কে বলেছে? ভুলভাল নিজের চোখে দেখেছি আমি। হ্যাঁ, সেদিন সানিয়া কাঁদছিল, কারণ হঠাৎ তার পায়ে মোচড় খেয়ে গিয়েছিল। অতিরিক্ত ব্যথা হাঁটতে পারছিল না, তাই না চাইতেও ওকে আমায় কোলে নিতে হয়েছিল। সেখানে অনুষ্ঠান থাকায় অনেক লোক ছিলেন, শোরগোলও বসতে চাইছিল না, তাই একটা কেবিন খালি পেলে ওকে নিয়ে সেখানে ঢুকি। পায়ে বড় কোনো সমস্যা হয়নি তার তখন। কোথায় ব্যথা করছিল ঠিকভাবে বলতেও পারছিল না। তাছাড়াও ওর পারিবারিক কিছু সমস্যা ছিল, যার কারণে মানসিকভাবেও অনেক ভেঙে পড়েছিল। তাই আমি ওকে রেস্ট করার কথা বলে বেরিয়ে আসতে চাইলো, ও আসতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করছিল ওকে একা ছেড়ে না যেতে, কিছুক্ষণ ওর পাশে বসতে। ও আমার ভালো বন্ধু ছিল, তাই সেদিন ওর পাশে কিছুক্ষণ বসে যাওয়া আমি ভুল মনে করিনি। ও তো বেশি কিছু চাইছিল না আমার কাছ থেকে। আপনারা ডাক্তার সানিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না? নো আখি, সেদিন আদ্রিসের দেখানো ভিডিও দেখি কি আমি ডাক্তার আদ্রিতকে ভুল বুঝলাম? কিন্তু ডাক্তার সানিয়া সেদিন কেন বলল ডাক্তার আদ্রিতের সাথে তার সম্পর্ক? তার মানে কি ডাক্তার আদ্রিত আর আমাকে ইচ্ছে করে আলাদা করা হয়েছিল? কি হয়েছে আখি, কি ভাবছো? কি হয়েছে ব্যাপারটা আমায় খুলে বলো প্লিজ। আপনি হাসপাতালে যান, আমার অন্য কাজ আছে। কথাটা বলেই আখি গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করলো। আদ্রিত কিছু না বুঝেই তার পিছন ছুটে গেল, তার নাম ধরে ডাকছে। আখি, কোথায় যাচ্ছ? আখি দাঁড়াও। আখি আদ্রিতের কোনো পিছু ডাকে কান না দিয়েই একটা সিএনজি আটকিয়ে চলে গেল কোথাও। আদ্রিত এবার ছুটে তার গাড়ির কাছে এসে সিএনজিটার পিছু নিল, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে গাড়িটা হারিয়ে ফেলল আদ্রিত। এদিকে বারবার আখিকে কল করলো, ধরছে না সে। আখিকে নিয়ে আদ্রিত পেরেশানিতে পড়ে গেল। আখি সোজা গেল সানিয়ার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারল সানিয়ার বিয়ে গত 5 বছর আগে হয়ে গেছে। আখি দেরি না করে তার শ্বশুরবাড়ির ঠিকানা নিল তার পরিবারের কাছ থেকে। এদিকে আদ্রিত তাকে কলের ওপর কল দিয়ে যাচ্ছে। এবার ফোন উঠালো আখি। কোথায় আছো আখি তুমি? আমি পাগলের মতো খুঁজে যাচ্ছি তোমায় সে কবে থেকে। আপনি আমাকে খুঁজবেন না, আমি ঠিক আছি, জরুরি কাজে এসেছি, পরে দেখা করছি আপনার সাথে। কি হয়েছে তা সোজাসুজি বলতেই তো পারো। বললাম তো এসে বলছি, আপনি হাসপাতাল যান। হুট করে কি এমন কাজে চলে গেলে যে আমাকে সাথে নেওয়া যেত না? অ্যাড্রেস বলো, আমি আসছি। না, এদিকটা আমি একাই সামলাবো। আখি কল কেটে দিল কথাগুলো বলে। আদ্রিত ভাবলেশীন হয়ে রইল। আখি পৌঁছালো সানিয়ার শ্বশুর বাড়ি, কিন্তু সানিয়াকে সেখানেও পেল না। সানিয়া হাসপাতালে গেছে। আখি জানতে পারলো সানিয়ার স্বামী একজন ডাক্তার, আর তাদের একটা মেয়ে সন্তানও আছে। আখি সানিয়ার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার হাসপাতালের অ্যাড্রেস নিয়ে এবার বেরিয়ে গেল সে উদ্দেশ্যে। রোগী দেখে লাঞ্চ টাইমে একটু রিল্যাক্স করছিল সানিয়া, তখনই তার কেবিনে প্রবেশ করলো আখি। আখিকে হঠাৎ এভাবে দেখে বেশ ঘাবড়ে গেল সানিয়া। অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, আখি তুমি এখানে? হ্যাঁ, আমি সত্য জানতে এসেছি। কিসের সত্য? আমতা আমতা করে বলল সানিয়া। কর্কশ স্বরে জবাব দিল আখি।
কিসের সত্য বোঝো না? ডাক্তার আদ্রিত আর তোমার সত্য। 6 বছর আগে যে ঢং করে ডাক্তার আদ্রিত আর আমায় দূর করেছিলে সে সত্য। আমি তোমায় আর আদ্রিতকে দূর করব কেন? আমি সেদিন কোনো ঢং করিনি, আসলে তাই। তবে ডাক্তার আদ্রিতের প্রতি এত ভালোবাসার দোহাই দিয়ে এখন ডাক্তার আদ্রিতকে ছেড়ে অন্যকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছো কেমনে? আদ্রিত আমাকে ধোঁকা দিয়েছে, তাই আমি নিজের জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। কথাটা বলতেই সানিয়ার গাল বরাবর কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আখি। সাথে সাথে সানিয়ার ঠোঁটের এক পাশ কেটে রক্ত বেরিয়ে আসে। আখি এবার তার চুল মুঠো করে ধরে নিল। সানিয়া শত চেষ্টা করে আখিকে না ছাড়াতে পারছে, আর না তো তাকে জিম্মি করে উঠতে পারছে। চিৎকার করতে শুরু করেছে সানিয়া, কে আছো, বাঁচাও, এই গুন্ডি মেয়েটা আমায় মেরে ফেলছে। সত্যটা বল, নয়তো সত্যিই মেরে ফেলবো। তুই আমাকে বলবি ডাক্তার আদ্রিতের মতো লোক তোকে ধোঁকা দিয়েছে, আর আমি তা বিশ্বাস করব? বল সত্যটা শাকচুন্নি। ততক্ষণে হাসপাতালে বেশ লোক সেখানে প্রবেশ করে গেল। অনেকে আখিকে ছাড়াতে এগিয়ে এলেই পাশ থেকে পানির গ্লাস নিয়ে তার আশা ভেঙে সানিয়ার গলা বরাবর ধরে গর্জে বলল আখি, কেউ যদি এক পাও এগিয়েছ তবে এখানেই মুহূর্তে এর লাশ ফেলবো আমি। বল সানিয়া, চুপচাপ, নইলে তুই আমায় ভালো করে জানিস এটা তোর গলা বরাবর ঢুকিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। আখির রাগ সম্পর্কে ভালো জানে সানিয়া। বর্তমানে আখির রক্তিম বর্ণ ধারণ করে থাকা চোখের দিকে তাকিয়ে আর সাহস জুটিয়ে উঠতে পারল না। প্রাণ বাঁচানোর চিন্তায় জিম্মি হলো আখির কাছে। বলছে আখি, আমি সত্যটা বলছি, আগে গ্লাসটা নামাও। নামাবো না, আগে বল। আপনারা প্লিজ যান, ব্যাপারটা আমি দেখছি। সানিয়া নিজের বদনাম না হওয়ার সুবিধায় সবাইকে বাইরে যেতে বললে সবাই কেবিনের বাইরে চলে গেল। এবার বলল সানিয়া, আসলে আখি, আমি তখন আদ্রিতকে অনেক ভালোবাসতাম। সুদর্শন থাকা সত্ত্বেও চরিত্রবান ছিল আদ্রিত। শালীন মার্জিত তার ভাষা, গম্ভীর স্বভাব, অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া, সত্যবাদী ব্যক্তিত্বের অধিকারী ছিল আদ্রিত। এমন ছেলের প্রেমে কোন মেয়েই না পড়বে? আদ্রিত বলতেই তো ভালোবাসার আরেক নাম ছিল, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম আমিও। কিন্তু বাকি সকল মেয়েদের মতো সে আমাকেও পাত্তা দিত না। যেখানে ওর মনের অনেক বড় এক জায়গা জুড়ে বসবাস করে উঠতে সক্ষম হয়ে গিয়েছিলে তুমি। যা তুমি না জানলো আমি ঠিকই জানতাম। আদ্রিতের প্রেম বিরহে কত পুড়েছি তা শুধু আমি জানি। যখন আশাহত হয়ে নেতিয়ে পড়েছিলাম তখন আশার আলো হয়ে আসলো আদ্রিস। আদ্রিস জানতে পেরে গিয়েছিল আমি আদ্রিতকে ভালোবাসি। সেদিন আদ্রিস আমাকে জানালো সে তোমাকে ভালোবাসে, সেই প্রথম থেকে। কিন্তু তুমি ভালোবাসো আদ্রিতকে, যে কোনো মূল্যেই আদ্রিসের তোমাকে চাই। এদিকে আমিও আদ্রিতকে খুব করে চাইছিলাম তখন। সে আমাকে আশ্বাস দিল, আমরা দুজন মিলে যদি তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করি তবে তোমরা আলাদা হয়ে যাবে, আর আমরা দুজন নিজেদের ভালোবাসার কাঙ্ক্ষিত জন পেয়ে যাব। প্রথমত, আমি আদ্রিসের কথায় রাজি হই না, কিন্তু আদ্রিস আমাকে বোঝায় যে এছাড়া আমাদের আর কিছু করার নেই। তাই আদ্রিসের সাথে মিলে আমরা দুজন তোমাদের আলাদা করার প্ল্যান করি। সেদিন হাসপাতালের সংবর্ধনা অনুষ্ঠানে পায়ে ব্যথা আর পারিবারিক সমস্যার নাটক করে আদ্রিতকে এক কক্ষে নিজের সাথে আটকে রাখি। আর তখন সব কিছু আড়াল থেকে ভিডিও করে আদ্রিস। তারপর তোমাকে তা দেখায়। তোমার শুভাকাঙ্ক্ষী বলে নিজেকে দাবি করে। তোমার মনে বিষ গুলে দিতে চায় আদ্রিতকে নিয়ে, কিন্তু তুমি তা তো বিশ্বাস করছিলে না, বরং আদ্রিতের সাথে ব্যাপারটা নিয়ে সোজাসুজি কথা বলতে চাইছিলেন। কিন্তু আদ্রিস তোমাকে ঠেকায় এই বলে যে আদ্রিত তোমার কথা ভেবে আমাকে ভালোবাসার কথাটা স্বীকার করবে না। কথাটাই তুমি আটকাও এই ভেবে যে এখানে আদ্রিত তোমার কথা ভেবে কেন নিজের ভালোবাসার সম্পর্ক মেনে নিবে না। তোমাকে কোনো মতে বিশ্বাস করানো যাচ্ছিল না, তাই তুমি আদ্রিতের সাথে দেখা করার আগেই আমি তোমার কাছে আসি। তার মানে সেদিন যে তুমি বলেছিলে ডাক্তার আদ্রিত তোমাকে ভালোবাসেন, সেই কলেজ চলাকালীন সময় থেকে। তাই আমাকে পাত্তা দিতেন না উনি, কিন্তু আমাকে সত্যটা বলেননি বাচ্চা ভেবে। আমার মন ভাঙবে যাতে পড়ালেখা নষ্ট হবে। তাছাড়া
আমার বাবার সাথে ওনার বাবার বন্ধুত্বের সম্পর্ক এতে খারাপ হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু আমি আমার বাবার আদরের একমাত্র মেয়ে। কিন্তু ডাক্তার আদ্রিত তোমায় অনেক ভালোবাসেন। তোমাদের ব্যাপারে উনি এগুতে চান না, শুধু আমার কথা ভেবে। উনি কখনো আমাকে মেনে নিবেন না, আর আমার কারণে তোমাকেও কবু মেনে নিবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। এজন্য তুমি ভিক্ষা চাইতে এসেছিলে ওনাকে আমার কাছে, যাতে আমি নিজে থেকে তোমাদের রাস্তা থেকে সরে দাঁড়াই। এর মানে এসব সকল কথাই বানোয়াট ছিল। তবে ওই রেকর্ডিং ওটা কি ছিল যেটাতে ডাক্তার আদ্রিত তোমাকে বলছিলেন, আমি শুধু তোমাকে ভালোবাসি সানিয়া, তবে আখি বাচ্চা মেয়ে আমাকে অনেক ভালোবাসে। আমি চাই না ওর এ বয়সে মন ভাঙুক, ও উল্টাপাল্টা কিছু করে বসুক। তাই যতদিন আমি বিষয়টাকে বুঝিয়ে উঠতে না পারি ততদিন আমাদের ব্যাপার আর এগোবে না। হুবু ওনার কণ্ঠের রেকর্ডিং কোথা থেকে এনেছো বলো? আমি আর আদ্রিস মিলে একজন ভয়েস আর্টিস্টকে অনেক টাকা খাইয়ে আদ্রিতের কণ্ঠস্বর শুনিয়ে এমনটা করে উঠতে পেরেছিলাম। সেই লোকটা প্রায় লোকেরই আওয়াজ নকল করতে পারত। শাকচুন্নি, ডাক্তার আদ্রিতকে আমার বিরুদ্ধে কি বুঝিয়েছিস তোরা বল? আদ্রিত তোমাকে এড়িয়ে চলতে চলতে একসময় তোমাকে ভালোবেসে গিয়েছিল। সে তা দেরিতে হলেও বুঝতে সক্ষম হয় অবশেষে। সেদিন অনুষ্ঠান পরে তোমাকে প্রপোজ করবে ভেবেছিল। কথাটা আমি জানতাম, আদ্রিত আমাকে আগেই বলেছিল। কিন্তু তার আগে আমি তাকে অভিনয় করে বন্ধ কক্ষে আটকে রেখেছিলাম নিজের সাথে, আর ততক্ষণে তুমি ওকে ভুল ভেবে গিয়েছিলে। সেদিন অনুষ্ঠানের পর সোজা বাড়ি চলে যায় আদ্রিত। হয়তো নিজে অনেক ক্লান্ত ছিল, আর তুমিও ভুল বোঝা থেকে ওর সাথে আর সেদিন কথা বলনি, যাতে আমাদের জন্য ভালোই হয়েছিল। আমরা সে অল্প সময়ে তোমার মনে ভুলের পাহাড় গড়ে তুলেছিলাম। তার পরের দিন আদ্রিত তোমাকে এক জায়গায় ডাকায় তোমাকে প্রপোজ করবে বলে, কিন্তু তোমাকে জানিয়েছিল শুধু দেখা করতে চায়। ঠিক তখন আমি ওকে তোমার আর আদ্রিসের একটা ভিডিও দেখাই, যেটাতে তুমি আদ্রিসকে জড়িয়ে ধরে কাঁদছিলে আদ্রিত আর আমার ব্যাপারে সব কিছু জানার পর। কিন্তু ভিডিওটা আমি পিছন থেকে করেছিলাম বিদায় এমন মনে হয়েছে যে তুমি আদ্রিসকে সুখে আলিঙ্গন করছো। ভিডিওটা দেখে আদ্রিতের মাথায় মুহূর্তেই রক্ত চাপে। সেদিন যেমন তোমার অল্প হাত ধরে টান দেওয়া নিয়ে আদ্রিসের হাত ভাঙতে এসেছিল, তেমনটাই ভিডিওটা দেখেও আদ্রিসকে মারতে চলে যাচ্ছিল আদ্রিত। তখন আমার একটা কথায় ও থমকে দাঁড়িয়েছিল। আখি তোমাকে ভালোবাসে না আদ্রিত, তুমি শুধু ওর মনের ভুল ছিলে। বিষয়টা বুঝে যেতে ও অনেক দেরি করে ফেলেছে। ও আদ্রিসকে ভালোবাসে। অবশেষে বুঝতে পেরে এখন তোমাকে নিয়ে অনুশোচনায় ভুগছে, কারণ এতদিন তোমার পিছন ঘুরঘুর করেছে। তোমার চোখে নাকি নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছে, কিন্তু সে এখন উপলব্ধি করতে পেরেছে সে তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমাকে অনেক সম্মান করে। তোমার মন ভাঙার শক্তি জুটিয়ে উঠতে পারছে না। কথাগুলো শুনে ও একদমই বিশ্বাস করেনি, বরং সেদিন আমি কোনো মেয়ে না হলে হয়তো প্রাণে মেরে ফেলতো। তাই তাকে বিশ্বাস করানোর জন্য তোমাকে সেদিন তার সামনাসামনি আনাই। আর আমার কথা মতো আমার হয়ে সেদিন তুমি তাকে বলেছ যে তুমি ওকে ভালোবাসো না। ও শুধু তোমার মনের ভুল ছিল। তুমি আদ্রিসকে ভালোবাসো। ও তারপরও বিশ্বাস করতে না চাইলে তুমি ওকে বিশ্বাস করতে বাধ্য করেছো সেদিন, এটা ভেবে যে ও শুধু তোমার জন্য নিজের ভালোবাসার অসম্মান করছে। তবে এসব করে আদ্রিস তোমাকে পেয়ে যেতে পারল। আদ্রিতকে আমি নিজের করে পেতে পারিনি। ও কাউকে না জানিয়ে আমেরিকা চলে যায় হুট করে একদিন, তারপর আর যোগাযোগই রাখিনি। শালি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোরা দুইটা মিলে আমাদের সাজানো স্বপ্নগুলো সব চুরমার করে দিলি। তোকে তো আমি মেরেই ফেলবো। আখি এবার রেগে গিয়ে সানিয়াকে বেশ মারল।
ততক্ষণে সেখানে পুলিশ এসে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ আনিয়েছেন। ডাক্তার আখি, এভাবে যে কারো কেবিনে ঢুকে আপনি তাকে মারধর করতে পারেন না। আপনাকে আমাদের গ্রেফতার করতে হবে। যা, এবার জেলের ভাত খা। চুপচাপ পুলিশকে যেতে বল। এই দেখ, ফোনে তো সকল কথা রেকর্ড করেছি। বুঝতেই তো পারছিস, মানুষকে ফ্রড কেসে জেলে যাবে। আর আমার ক্ষমতা সম্পর্ক ভালো জানিস। তোর লাইসেন্স ক্যান্সেল করিয়ে দিত সময় লাগবে না আমার। আমাকে খেপাস না, জানিসই তো আমি কি জিনিস। চলে যেতে বল পুলিশকে। আখি সানিয়ার পাশে ছিল তখন। তাকে দাঁত কটমট করে কথাগুলো বললে সানিয়া ভয় পেয়ে গেল। আখি যে নিজের আসল রূপে চলে এলে এক ধরনের সাইকোতে পরিণত হয় তা সে জানে। তাই আর সুযোগ না নিয়ে বিষয়টা রফা দফা করার চেষ্টা করে। ইন্সপেক্টর সাহেব, আপনারা চলে যান। আমি আখির বিরুদ্ধে কোনো কেস করছি না। আপনি ভয় পেলে হবে না তো, আমরা আছি। আরে আপনারা যান তো, আমার আপনাদের প্রয়োজন নেই এখন। অতঃপর পুলিশ চলে যায়। তোরটা না হয় পরে দেখব সানিয়া, আগে আদৃশের ভাগটা দিয়ে আসি। সানিয়াকে আরেকটা জোরালো থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে বেরিয়ে আসে সেখান থেকে আখি। অতিরিক্ত রাগে তার হাত পা একরকম কাঁপছিল তখন। হাসপাতালের বাইরের একটা দোকান থেকে পানি কিনে খেয়ে নিলে রাগ দমনের সুবিধার্থে। অতঃপর আদৃশের উদ্দেশ্যে যেতে নিলে কল আসলো আবার আদৃতের। নাম্বারটা দেখতেই বুক মোচড় দিয়ে গেল। যার জন্য এত কিছু করলো তার জন্যই তো কিছু করা হয়ে উঠল না আখির। নিজের থেকে আদৃতকেই বেশি অসহায় মনে হচ্ছে তার, যে আজ অবধি আখিরই পথ চেয়ে বসে আছে। লোক কাউকে কতটা ভালোবাসলে এমন কিছুও করে যেতে পারে, হয়তো সে ভালোবাসার পরিমাপ করে ওঠা সামর্থ্য আখির নেই। বর্তমানে এসবের কিছুই আখি আদৃতকে জানাতে চায় না। তাই নিজেকে ঠিক রাখার চেষ্টা করে ফোন ধরল। কি হয়েছে ডাক্তার আদৃত? কোথায় তুমি? আসছো না কেন এত সময় ধরে? আমি এখন আসবো না, জরুরি কাজ আছে। তোমাকে এখনই আসতে হবে আখি। আমাদের হাসপাতালের বেশ পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক এমার্জেন্সি। এখানে ডাক্তারদের কমতি পড়েছে, তুমি জলদি আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। আখির কাছে তার অনুভূতির উপরে তার দায়িত্বের অবস্থান, তাই বর্তমানে হাসপাতালে ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর জিশান পেল আমিরুলের ঢাকার বাড়ির ঠিকানা। আশার আলো খুঁজে পেল সে। আমিরুলের বাড়ি অবধি পৌঁছালে নিশ্চয়ই তাহমিনা অবধি সহজেই পৌঁছা যেতে পারা যাবে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।